বলছিলাম শিরোনামে, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১,৪০০, আহত হয়েছেন ৩,০০০-এরও বেশি, আর নিখোঁজ রয়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সহায়তা কর্মীরা, কারণ সময় যত যাচ্ছে জীবিত উদ্ধারের আশা ততই কমছে। যদিও একের পর এক আফটার শকে আতঙ্ক বাড়তে থাকায় এ কাজ চালিয়ে নিতে ভয় পাচ্ছেন উদ্ধার কর্মীরা। সহকর্মী অরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভেনেজুয়েলার কারাকাস ও লা গুয়াইরার চারদিকে এখন শুধু ধ্বংসের চিহ্ন, মানুষের আর্তনাদ আর স্বজনদের আহাজারি। ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর এমনই এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দেশটি। সরকারি তথ্য অনুযায়ী রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১,৫০০ মানুষ। আহত ছাড়িয়েছে ৩,০০০, এখনও নিখোঁজ রয়েছেন ৫০,০০০-এর বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে ভারী যন্ত্রপাতির অভাবে। অনেক জায়গায় উদ্ধার কর্মীরা খালি হাতেই কংক্রিট ছড়িয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা প্রায় ৩ দিন ধরে এখানে কাজ করছি। এ পর্যন্ত কয়েকজন শিশু কন্যা ও ৩ জন প্রাপ্তবয়স্ককে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর শত শত আফটার শকের কারণে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। অতিরিক্ত আফটার শকের কারণে উদ্ধার অভিযান চালাতেও ভয় পাচ্ছেন উদ্ধারকর্মীরা। অনেক পরিবার এখনো রাস্তায় রাত কাটাচ্ছেন। জাতিসংঘের প্রাথমিক হিসাবে এই ভূমিকম্পে প্রায় $৬৭০ কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার জানিয়েছে দেশের তেল উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। অরিসুল ইসলাম, ৭১। ওদিকে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.২ মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এই ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আঘাত হানায় ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভারতের ভূমিকম্প কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলেছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭:০৪ ওই ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের তথ্য বলছে, বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ আফগানিস্তান। বিশেষ করে দেশটির হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম প্রধান সক্রিয় ভূমিকম্প অঞ্চলের একটি। এর আগে গেল শুক্রবার থেকে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অন্তত ৫টি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তানের করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় ৩ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত হয়েছেন আরও ৪ হামলাকারীও। রোববার পাকিস্তানের আইএসপি জানায়, শনিবার সন্ধ্যায় গুলিস্তানি জহর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে রেঞ্জার্সের সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত করে। এ সময় গোটা এলাকায় তীব্র গোলাগুলি হলে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য নিহত হন। পরে বিশেষ নিরাপত্তা ইউনিটের কমান্ডো, সন্ত্রাস বিরোধী বাহিনী এবং রেঞ্জার্স সদস্যদের অভিযানে নিহত হন কয়েকজন হামলাকারী। ওদিকে হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবানের একটি সহযোগী সংগঠন জামাত উল আহরার। গোষ্ঠীটির দাবি অনুযায়ী রেঞ্জার দপ্তরে হামলায় ৯ জন অংশ নিয়েছিল। ব্রিটেনে চলমান তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। পর্যটকদের উপস্থিতি থাকলেও তীব্র তাপদাহের কারণে ব্যাহত হচ্ছে তাদের আনন্দ ভ্রমণ। ওদিকে অতিরিক্ত তাপমাত্রার কারণে রেস্তোরাঁ, ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রমশ কমেছে ক্রেতার সংখ্যা। ফলে অর্থনৈতিক চাপেও পড়ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে আরিফ মাহফুজ। ব্রিটেনে কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। প্রচণ্ড রোদ আর গরমে রাতে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। তবে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় তেমন না কমলেও অতিরিক্ত তাপমাত্রার কারণে ভাটা পড়েছে তাদের আনন্দ
উপভোগে। It's been very hot. Yeah, it's really, really hot and very humid. প্রচুর গরম। অনেক গরম এখানে। অসাধারণ অবস্থা। আসলে এটা একটা অস্বাভাবিক গরম এবং টুরিস্টদের পক্ষে এই গরমটা একটু মেনে নেওয়া কঠিন হচ্ছে। পর্যটকরা মনে করছেন তাপমাত্রা আরো কম হলে তাদের ভ্রমণ আরো আরামদায়ক হয়ে উঠত। সামারের এই সময়টাই আমরা এনজয় করি, বাট এইবারের আসলে পুরো হিট ওয়েভটাই লাস্ট 1 উইক এন্ড দেন লাস্ট বিফোর দ্যাট উইক অ্যাজ ওয়েল অনেক বেশি গরম পড়তেছে। এদিকে অতিরিক্ত তাপমাত্রার কারণে ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কমে গেছে। বেশিরভাগ সময় অলস বসে থাকতে হচ্ছে দোকানীদের, ফলে সরাসরি এর প্রভাব পড়ছে তাদের অর্থনীতিতে। এই গরমের কারণে আসলে ব্যবসা তেমন একটা আশানুরূপ ফল পাচ্ছে না। দিন যে গড়ে মানুষ যাতায়াত করে তার থেকে অর্ধেক নেই, এই একটাই কারণ, কিন্তু ওই গরমের কারণ। ব্রিটেনের প্রচণ্ড গরম শুধু মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেই ব্যাহত করছে না, এর প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের বিক্রি কমে যাওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণে বাড়তি চাপের মুখে রয়েছেন তারা। তাপপ্রবাহ কতদিন স্থায়ী হয় তার উপর নির্ভর করবে আগামীর পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হবে। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। তীব্র তাপপ্রবাহে ইউরোপ জুড়ে আবারও বাড়ছে প্রাণহানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে গেল 4 বছরে ইউরোপে 2 লাখেরও বেশি মানুষ শুধুমাত্র গরমেই প্রাণ হারিয়েছেন। উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকা সত্ত্বেও এত মৃত্যু নিয়ে উদ্বিগ্ন খোদ স্থানীয়রাই। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন, গরমের অনুপযোগী ভবন এবং এসির সীমিত ব্যবহার পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। অরিসুল ইসলামের আরও একটি রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ। চলতি সপ্তাহের শুরুতেই স্পেনে মাত্র 4 দিনে মারা গেছেন 2 শতাধিক মানুষ। ফ্রান্সেও গরমের কারণে একের পর এক মর্মান্তিক মৃত্যু ঘটছে। এছাড়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে গরমের কারণে প্রায় মৃত্যুর খবর মিলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে গত 4 বছরে ইউরোপে তীব্র গরমে প্রাণ হারিয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু 2022 সালেই মৃত্যুর সংখ্যা ছিল 60,000-এর বেশি। অথচ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 10% বাস ইউরোপে, কিন্তু গরমের কারণে সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হয় তার প্রায় 1/3 ঘটে এ মহাদেশেই। বিশেষজ্ঞরা বলছেন এর বড় কারণ ইউরোপের দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ু এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়া। পাশাপাশি সেখানকার আবাসন ব্যবস্থাও এই সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে। অধিকাংশ বাড়ি নির্মাণ করা হয়েছিল শীতপ্রধান আবহাওয়ার জন্য, ফলে গ্রীষ্মে এসব ভবন তাপ আটকে রাখে, যা মৃত্যু ঝুঁকি বাড়ায়। অন্যদিকে শীতপ্রধান অঞ্চল হওয়ায় ইউরোপে এখনও এসির ব্যবহার তুলনামূলক কম। যেখানে যুক্তরাষ্ট্রের প্রায় 90% বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, সেখানে ইউরোপে এই হার মাত্র 20%। ফলে তাপপ্রবাহের সময় অনেক মানুষ নিরাপদ আশ্রয় পান না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ইউরোপ এখনও চরম গরমকে দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করতে পারেনি। পরিবেশবিদরাও এখন বলছেন কিছু এলাকায় জীবন রক্ষায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিকল্প নেই। পাশাপাশি শহরকে আরও সবুজ করা, কাজের সময় পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে ইউরোপে তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও তীব্র হতে পারে। তাই প্রাণহানি কমাতে এখনই কার্যকর ব্যবস্থা জোরদারের বিকল্প নেই। অরিসুল ইসলাম, ৭১। রাশিয়ার একটি সামরিক স্থাপনায় বড় হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এক বিবৃতিতে তিনি জানান, লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর কারখানার ভেতরে আগুন লেগে যায়। এই হামলায় কামানের গোলা এবং মিসাইল প্রস্তুতকারী একটি কারখানাতেও আগুন লাগে। টাইটান বারিকাডি রাশিয়ার অন্যতম প্রধান সামরিক শিল্প প্রতিষ্ঠান এবং এটি দেশটির রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসমসকসের অংশ। এখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ছাড়াও ভারী কামান, নৌবাহিনীর আর্টিলারি এবং উপকূলীয় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হয়। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে 2 দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে আবার হামলা চালায় ইরান।
এতে সম্প্রতি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি আবারও ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সমস্ত হামলার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন আর ধৈর্য ধরবে না এবং প্রয়োজনে এমন সামরিক ব্যবস্থা নেবে যেন ইরানের আর কোনো অস্তিত্বই না থাকে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী IRGC। বাকিরা জানাচ্ছেন সৃষ্টি ঘটক। আবারও হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। শনিবার রাতভর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালায়। ইরানের দক্ষিণাঞ্চলে কেশম ও সিরিক এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। দেশটির 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে এই হামলার লক্ষ্যবস্তু ছিল নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও ড্রোন সংরক্ষণাগার। শনিবার 20 লাখ ব্যারেল ক্রুড জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কারে ইরান হামলা চালায়। সেটি পানামার পতাকাবাহী ট্যাঙ্কার ছিল। এর জবাবেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে শুক্রবারও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। জবাবে রবিবার ইরানের সেনারা মধ্যপ্রাচ্যে 2 মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। ইরানের সামরিক বাহিনী IRGC জানিয়েছে দেশটির নৌ ও বিমান বাহিনী কুয়েতের আলী আল সালেম মার্কিন নৌবাহিনী এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্যবস্তু করেছে। এসব লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানের 5টি উপকূলীয় অবস্থানে মার্কিন বোমা হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। এসব হামলার পর একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান ও ওয়াশিংটন। মার্কিন সেনারা ইরানকে চুক্তি লঙ্ঘনের উপযুক্ত জবাব দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ধৈর্য ধরবে না। প্রয়োজনে ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার মতো সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরান যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে ওয়াশিংটনে সমঝোতার রূপরেখা সইয়ের একদিন পরই আবারও লেবাননে হামলা চালায় ইসরায়েলের সেনারা। এসব হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়। এর আগে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানিয়ে সমঝোতাটি নাকচ করে দেয় হিজবুল্লাহ। সৃষ্টি ঘটক, ৭১। দীর্ঘদিনের সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন 14 দফার একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল এবং লেবানন। তবে চুক্তি স্বাক্ষর হলেও ইসরায়েলের সেনা প্রত্যাহার, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা নিয়ে এখনো রয়ে গেছে বড় ধরনের অনিশ্চয়তা। বাকিটা জানাচ্ছেন নাহিদা রিন্থি। দীর্ঘদিনের সংঘাত ও সীমান্ত উত্তেজনার পর নতুন এক কূটনৈতিক উদ্যোগে এক টেবিলে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের মধ্যে একটি নতুন ত্রিপক্ষীয় কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়াশিংটনে স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। Today is a good day in that we're happy to announce a framework agreement between লেবাননের সরকার এবং ইসরায়েলের মধ্যে একটি কাঠামো চুক্তি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তিটি স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য একটি কাঠামো স্থাপনের সূচনা করবে, আর এটাই এই দুই দেশের প্রাপ্য। চুক্তি অনুযায়ী লেবাননের সেনাবাহিনী ধাপে ধাপে দেশের সব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলো নিরস্ত্রীকরণ নিশ্চিত করা হবে। এরপরই ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করবে। তবে ইসরায়েল এখনই পুরোপুরি সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনারা অবস্থান করবে। আর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, এই চুক্তির লক্ষ্য ইসরায়েলের দখলকৃত সব লেবানি এলাকা থেকে সেনা প্রত্যাহার নিশ্চিত করা। প্রেসিডেন্ট জোসেফ আউনো একে লেবাননের পূর্ণ সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে এই চুক্তির বিরোধিতা করেছে হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক গ্রহণযোগ্য নয়। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলকে নিঃশর্তভাবে লেবানন ছাড়তে হবে। চুক্তি স্বাক্ষরের দিনও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষও চলছে।
তবে বিশ্লেষকদের মতে এই চুক্তি সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এর সফল বাস্তবায়ন নির্ভর করবে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ, লেবাননের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের ওপর। তবে চুক্তি বাস্তবায়ন নিয়ে রয়ে গেছে গভীর অনিশ্চয়তা ও পক্ষগুলোর ভিন্ন অবস্থান। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করে ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।